হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি খুব একটা ভালো নেই। কিছু সাময়িক সমস্যা হয়েছে, তার জন্য আগের দিন শুক্রবার আমি কাঠগোলাপটা আনতে পারিনি। সমস্যা বলতে পারিবারিক না, এই জল কাদার ওয়েদার যা হয়, ধপাস করে পড়ে গেছি, সেই জন্য প্রচুর লেগেছে। এবার সেই কারণে আর করে ওঠা হয়নি। তাই মনে হলো, তো কাঠগোলাপ জিনিস কি আছে, আমি তো নিজে ছোট ছোট পোয়েট লিখি, তাই সেগুলোই তোমাদের দিই। তাই কিন্তু আমি তোমাদের জন্য একটা শর্টস পোস্ট করেছিলাম। তোমরা আমায় জানিও আমার লেখা গল্পগুলো কেমন লাগছে বা ছোট ছোট পোয়েটগুলো। তো আজকে কিন্তু আমি তোমাদের নিয়ে চলে এসেছি দেবারতী মুখোপাধ্যায়ের লেখা নারাজের পরবর্তী অংশ। শুরু করলাম তাহলে আমরা। জাহাজটা অলস গতিতে ভেসে চলেছিল। নির্মেঘ পরিষ্কার রাতের আকাশ, নক্ষত্ররা সব নির্বিশেষ নয়নে প্রত্যক্ষ করে চলেছে। দক্ষিণমুখী বাতাস বইছে উত্তম গতিতে। জাহাজের ৩টি মাস্তুলে ৫ স্তরে ১৫টি পাল সেই বাতাসে ফুলে ফেঁপে উঠছে। জাহাজের কেন্দ্রীয় মাস্তুলের ওপরে একটি ধাতব চক্র চিহ্ন। সেই চিহ্নই দূর থেকে বলে দেয় জাহাজটা ইংরেজদের নাকি ফরাসি, পর্তুগিজ বা ডেনমার্কদের। এই জাহাজটি ইংরেজদের। কৃষ্ণসুন্দর উদাস চোখে জাহাজের ডেকে বসেছিলেন। ডেকের ওপর ৪টি কেবিন, সেগুলোই মিটমিট করে আলো জ্বলছে। কেবিনগুলো জাহাজের প্রধান নাবিক ও তার সহকর্মীদের জন্য বরাদ্দ। কেবিন পেরিয়ে বেশ কিছুটা হেঁটে গেলে ডেকের জমিতেই পড়বে একটা বড় পাটাতন। সেই পাটাতন খুলে সিঁড়ির ধাপ বেয়ে নামতে হয় জাহাজের খুলে। সেখানে সারি সারি উপর নিচে খোপ। সম্পূর্ণ অন্ধকারে সেখানেই অষ্টপ্রহর গাদাগাদি করে বসে থাকে গিরমিটওয়ালারা। দুর্গন্ধ বদ্ধ পরিবেশ সব সহ্য করে, বেশিরভাগই ঝিমোয়। দিনে দুবার সিঁড়ি ওপরের খুপড়ির মতো দরজাটা খুলে যায়। সেখান দিয়ে জাহাজের দুজন খালাসি নামে খাবার দিতে। খাবারের লোভে নয়, বাইরের আকাশ থেকে যে সামান্য আলো আসে পড়ে খোলের মধ্যে, তাতেই উজ্জীবিত হয়ে নড়ে চড়ে বসে বন্দি শ্রমিকরা। কিছুক্ষণ মাত্র, তারপরে আবার বন্ধ হয়ে যায় সেই দরজা। আজ বিকেলের পর থেকে কৃষ্ণসুন্দরের পেটের ভেতর কেমন পাক দিচ্ছিল, তাই পায়ে পায়ে তিনি উঠে এসেছিলেন ওপরের দিকে। তারপর ইতস্তত পদচারণা করতে করতে চলে এসেছেন এখানে। বুক ভরে নিঃশ্বাস নিচ্ছিলেন তিনি। সামনে সুবিশাল সমুদ্র ও সুবিশাল মহাকাশের কাছে নিজেকে বড় তুচ্ছ, বড় অকিঞ্চিতকর মনে হচ্ছিল তার। মনে হচ্ছিল এই সাগর ও এই আকাশ কত কিছু প্রত্যক্ষ করেছে, সেই আদি প্রস্তর যুগ থেকে শুরু করে বর্তমান সময়। কালের গর্ভে হারিয়ে গিয়েছে কত প্রাণ, কত সময়। এই যে তিনি একটু একটু করে নিজের স্বদেশ, নিজের মাতৃভূমি থেকে দূরে সরে যাচ্ছেন, প্রতিটা দিনান্তে তিনি অগ্রসর হচ্ছেন অজানা এক ভবিষ্যতের দিকে। তার সাক্ষী এই সাগর ও এই আকাশ। কি ভাবছেন ঠাকুরমশাই? কৃষ্ণসুন্দর সম্বিত ফিরল। পেছনে তাকাতেই তিনি দশাশয় চেহারার লোকটিতে চিনতে পারলেন। নাম উমেশচন্দ্র গুই। সেই জাহাজের গাং সারেং। জাহাজের ক্যাপ্টেন ফিরিঙ্গি হলেও গাং সারেং বাঙালি। জাহাজ যখন সাগর থেকে নদীতে এসে পড়ে, তখন গাং সারেং দায়িত্ব নেয়। যেদিন বালুঘাট থেকে ওদের জাহাজ প্রচন্ড ভোঁ বাজিয়ে ছেড়েছিল, সেদিন থেকে শুরু করে পরপর কয়েকদিন জাহাজের দায়িত্ব ছিল এই উমেশ গুইয়ের ওপরই। তা প্রায় দিন 10 হলো। তখনই কৃষ্ণসুন্দর দেখেছিলেন নদীপথের গোটাটাই লোকটার একদম নখদর্পণে। কোথায় চড়া পড়েছে, কোথায় রয়েছে ডুবো চর, আর কোন দিকে বড় গঙ্গার গভীর খাদ, সবকিছু বলতে গেলে তার মুখস্থ। জাহাজ কপিলমুনির আশ্রম পেরিয়ে মোহনায় পৌঁছে সাগরে নামার পর থেকে তার কাজ শেষ হয়েছে। সে এখন এদিক ওদিক তদারকি করছে। কৃষ্ণসুন্দর হাসলেন। কিছু ভাবিনি, তা এই একটু বসে রয়েছি। আপনার খাওয়া হয়ে গেছে? উমেশচন্দ্র গুই সদ্য পান খাওয়া লাল দাঁত বের করে হাসল। বলল, এখন আমার খাওয়া কি? আপনারা যখন সবাই কোলের মধ্যে ঢুকে ঘুমিয়ে যাবে, তখন আমি খাবো। আমার আবার একটু সঙ্গে মা কালীর চরণামৃত না হলে চলে না, বুঝলেন কি না? হে হে। কৃষ্ণসুন্দর কিছু না বলে মুখ ফেরালেন কালো মিশমিশে জলের দিকে। মৃদুস্বরে বললেন, আমি ভেবেছিলাম স্টিমার জাহাজে করে যেতে হবে আমাদের। বছরখানেক আগে একটা কাজে চাঁদপাল ঘাট গিয়েছিলাম। তখনই দেখেছিলাম বড় বড় বাষ্পচালিত জাহাজ দাঁড়িয়ে থাকতে। ভেবেছিলাম এই পালতোলা জাহাজ বুঝি লুপ্ত হয়ে গেছে। ঠিকই ভেবেছিলেন ঠাকুরমশাই, উমেশচন্দ্র গুই বলল। এখন মালবাহী বলুন বা যাত্রীবাহী, সব জাহাজই স্টিমার। সময়ও কম লাগে, ঝক্কিও কম। কিন্তু এই গিরমিট চালানে এখনো পালতোলাই চলছে। কেন? উমেশচন্দ্র এবার চারপাশ চকিতে দেখে নিল। তারপর কৃষ্ণসুন্দরের একেবারে মুখের কাছে ঝুঁকে এসে বলল, খরচ যে অনেক কম। ও দেশের খামার মালিকেরা
কি শুধু আখের খেতেই মুনাফা লোটে ঠাকুরমশাই? জাহাজের পালেও লোটে। তাতে সময় বেশি লাগুক। জাহাজ দুলে লোকেরা বমিতে গড়াগড়ি যায় যাক। লোকটার মুখের বোটকা গন্ধে কৃষ্ণনরেন্দ্রের গা গুলিয়ে উঠল। তিনি দ্রুত মুখ সরালেন, বললেন, আমাদের যেতে কতদিন লাগবে? উমেশচন্দ্র বলল, তা ধরুন, হাওয়া ঠিকঠাক থাকলে হপ্তা কুড়ি তো লাগবেই। দুটো বড় বড় মহাসমুদ্র পেরোতে হবে, চারটেখানি কথা নয়। 20 সপ্তাহ, মানে প্রায় 5 মাস। লোকটা চলে যাওয়ার পরেও কৃষ্ণসুন্দর বেশ কিছুক্ষণ বসে রইল নির্জন ডেকে। দূরের ফসফরাস মাখা সাদা ঢেউগুলোর দিকে তাকিয়ে তার প্রায় ঘোর লেগে যাচ্ছিল। গ্রামের চতুষ্পাটিতে তিনি ছাত্রদের পড়াতেন ইতিহাস, ভূগোল। অপলাও তার কাছে পড়েছে মহাসমুদ্র মহাদেশের কথা। সে কি কল্পনাও করতে পারবে তার বাবা মা ভাই এখন সেই মহাসমুদ্র পেরোবে? কৃষ্ণসুন্দর ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। মেয়ে দুটো কেমন আছে কে জানে। নবকিশোর লোকটা একটা পাক্কা ধূর্ত শয়তান, না হলে কেউ নিজের নাতনির বয়সী মেয়েকে বিয়ে করতে পারে না। আর করলেও তার বাবা মাকে গিরমিটওয়ালা করে দেশান্তরী হতে বাধ্য করে না। তবে একটা কথা কৃষ্ণসুন্দর কিছুতেই বুঝে উঠতে পারছেন না, ভুবনমণি গেল কোথায়? সেদিন নবকিশোর একটুর জন্য ভুবনকে ওদের সঙ্গে আসতে দিল না, বলল একেবারে জাহাজ ঘাটে দেখা হবে। কিন্তু সে এলো কই? জাহাজে ওঠার আগে পর্যন্ত কৃষ্ণসুন্দর উদ্ভ্রান্তের মতো সে কথা জিজ্ঞেস করেছেন মধুসূদন গোমস্তা, রামবিলাস দারোয়ান থেকে শুরু করে নবকিশোরের সাঙ্গপাঙ্গদের প্রত্যেককে। কেউ কোনো উত্তর দেয়নি। জাহাজে উঠেও ব্রহ্মময়ী আর তিনি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন এই বুঝি শেষ মুহূর্তে ভুবনমণি এসে পড়বে। দিব্যসুন্দর বারবার জানতে চাইছিল, বাবা, পিসিমা কখন আসবে? পিসিমা আমাদের সঙ্গে যাবে না? ভোঁ বাজার অনতিকাল পরে প্রচণ্ড শব্দে একবার দুলে উঠেছিল জাহাজটা। সেই আকস্মিক দোলায় উল্টে পড়ে যেতে যেতেও নিজেকে সামলে নিয়েছিলেন ব্রহ্মময়ী, আর তারপরে কেঁদে উঠেছিলেন, বাপ মা মরা মেয়েটাকেও নিয়ে নিল ওরা। সেদিনের সেই কথা মনে পড়লে এখনো কৃষ্ণসুন্দরের চোখ ছলছল করে ওঠে। তিনি নিজে তো বটেই, ব্রহ্মময়ীও নিজের 3 সন্তানের থেকে কোনোদিনই একটুকু আলাদা করে দেখেনি ভুবনমণিকে। কিছু কিছু মানুষের জীবনের বিধাতার আশীর্বাদ বোধহয় বিপরীত মুখে বহমান থাকে। তাদের জীবনে ঝড়ঝঞ্ঝার কোনো বিরাম থাকে না। তার ওইটুকু ছোট বোন তাকে একের পর এক কত কষ্ট, কত বিপর্যয়, কত যাতনা সহ্য করতে হয়েছে। কৃষ্ণসুন্দর চোখ দিয়ে অশ্রুধারা নেমে আসে। দূরের আকাশ সমুদ্রের দিকে তাকিয়ে তিনি কাঁদতে থাকেন। যে কোনো মানুষ যে যত বুদ্ধিই হোক, জীবনে একবার না একবার তার মতিভ্রম হয়ই। হরিহর আর কাঠির মুখের কথায় বিশ্বাস করে এক বস্ত্রে গ্রাম ত্যাগ করা ছিল কৃষ্ণসুন্দরের সেই মতিভ্রম, যার মাসুল ওর পরিবারের সবাইকে দিয়ে যেতে হবে। কতদিন তা তিনি নিজেও জানেন না। ঘোর ভাঙে ঢেউয়ের জলোচ্ছ্বাসের শব্দ পেরিয়ে ভারী বুটের মসমস আওয়াজে কৃষ্ণসুন্দর পেছন ফিরে দেখেন, ডেকের একটা ঘর থেকে টলতে টলতে বেরিয়ে আসছে এক ইংরেজ, পরনে পুরোদস্তুর নাবিকের পোশাক। এই জাহাজের প্রধান নাবিককে প্রথম দিন একবারের জন্য দেখতে পেয়েছিলেন কৃষ্ণসুন্দর। ধপধপে সাদা পোশাক, মাথায় কালো টুপি। তিনি ছিলেন বৃদ্ধ, শ্বেত শুভ্র দাড়ি ও সুঠাম চেহারা। তুলনায় এই লোকটি যুবক, সম্ভবত এ সহকারী নাবিকদের একজন। হে, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? লোকটা চিবিয়ে চিবিয়ে কথা বলল। কৃষ্ণসুন্দর কিছুই বুঝতে পারলেন না। তিনি ইংরেজি জানেন না। এর আগে কদাচিৎ ইংরেজদের দেখলেও কখনো বাক্যালাপ করেনি। তবে শুনেছেন ইংরেজরা খুব নিষ্ঠাবান জাতি, তারা পরজাতিকেও সম্মান দেয়। কৃষ্ণসুন্দর স্বভাববশত 2 হাত জোর করে নমস্কার করলেন, কিন্তু লোকটা প্রতি নমস্কার বা করমর্দনের ধার ধারলেন না। সে টলতে টলতে আরো কাছে এগিয়ে এলো। দেখেই বোঝা যাচ্ছে সে আকণ্ঠ মদ্যপান করেছে। খোলা ডেকে প্রচন্ড হাওয়ায় তার মাথায় চুলগুলো উঠছে, চোখ রক্তাভ, পায়ের ভারসাম্য রাখতে পারছে না। কৃষ্ণসুন্দরকে মৌন থাকতে দেখে সে আরো রেগে গেল, চিৎকার করে আবার কিছু বলল, তারপর এগিয়ে এসে সোজা কৃষ্ণসুন্দরের পেট লক্ষ্য করে লাথি চালালো। ঘটনার আকস্মিকতায় কৃষ্ণসুন্দর এতটা বিস্মিত হয়ে গেলেন যে ভারী বুটের আঘাত তার তলপেটে প্রায় বিদীর্ণ হয়ে গেলেও তার মুখ দিয়ে একটাও আওয়াজ বেরোল না। যেখানে বসেছিলেন সেখান থেকে পড়ে গেলেন মাটিতে। লোকটা পরোয়া করল না, মুখে একরাশ ঘৃণা এনে নাগারে কি যেন বলে গেল। তারপর কৃষ্ণসুন্দরের মুখ লক্ষ্য করে ছুড়ে দিল একতলা থুতু। কৃষ্ণসুন্দরের তলপেটে এতটাই লেগেছিল যে কয়েক মুহূর্তের জন্য তিনি চোখে অন্ধকার দেখলেন। তার মধ্যে সাহেবের থুতুতে মাখামাখি হয়ে গেল তার গাল। কোনো মতে হাতড়ে হাতড়ে উঠে বসলেন তিনি। সাহেবের পেছন পেছন ততক্ষণ ছুটে এসেছে তার দেশীয় ভৃত্য। সে সাহেবের খিদমরগারও বটে, দোভাষীও বটে। সে মুহূর্তে গোটা পরিস্থিতিটা বুঝে নিল।
তারপর সাহেবকে বোঝাতে লাগলো, ব্রাহ্মীণ স্যার, ব্রাহ্মীণ, ইয়োর চার্চ প্রিস্ট, আওয়ার টেম্পল প্রিস্ট, ডোন্ট হিট হিম, আওয়ার গড উইল অ্যাংরি স্যার, হি বেগিং পার্ডন স্যার। তারপর সে দ্রুত গতিতে টেনে তুলল কৃষ্ণসুন্দরকে। তারপর ফিসফিস করে বলল, ধর্ষণ দেওয়ারা মূর্তি এখানে কেন বসে আছেন ঠাকুরমশাই? জানেন না দেখে গিরমিটওয়ালাদের বসা নিষেধ? ইস, ছি ছি, উঠুন উঠুন, দেখতে পেলে আমি আগেই সাবধান করে দিতাম। শুধু শুধু জম সাহেবের চোখে পড়ে অপমানের এক শেষ। কৃষ্ণসুন্দর যেভাবে খোলের সিঁড়ির দিকে পা ঘষে ঘষে হাঁটতে লাগলেন, তাতে যে কেউ ভাববে তিনিও ওই জম সাহেবের মতো আকণ্ঠ মদ্যপান করেছেন। তীব্র অপমানে তার গোটা শরীরটা টলছিল, ঠোঁট দুটো কাঁপছিল থরথর করে। জাহাজের খোলের মধ্যে প্রখর রোদে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে দিনের পর দিন থাকতে গেলে চোখ তার মধ্যে আলো খুঁজে নেয়। সেই আলোতে লোকে বসে থাকে ভূতের মতো। এখানে গাদাগাদি করে ঢোকানো হয়েছে গিরমিটদের। যে খোপে বড়জোর দুজন বসতে পারে, সেখানে যথেচ্ছভাবে 4জন 5জন করে ময়দার তালের মতো ঠেসে দেওয়া হয়েছে। খোলের একপাশে সার দিয়ে দিয়ে 8টা শৌচালয়, 150 মানুষের জন্য। স্ত্রী পুরুষের পৃথক ব্যবস্থার কোনো বালাই নেই। অর্ধেক শৌচালয়ের ছিটকিনিও ভাঙা। জাহাজের খালাসিদের সেগুলো নিয়মিত পরিষ্কার করার কথা, কিন্তু কেউ তা করে না। সারাক্ষণ সেগুলো প্রস্রাব পুলিশে মাখামাখি হয়ে থাকে। সেদিকে গেলেই দুর্গন্ধে অন্নপ্রাশনের ভাত পেট থেকে বেরিয়ে আসতে চায়। সমুদ্রযাত্রার এখনো এক পক্ষকালও পূর্ণ হয়নি। এরই মধ্যে সব গিরমিটওয়ালা যেন নরক দর্শন করে ফেলেছে। ব্রহ্মময়ী 4 হাত লম্বা একটা খোপে দিব্যকে নিয়ে কোনো মতে আজ শোয়া হয়ে বসেছিলেন। বেশ কয়েকদিন হলো তিনি সারাদিনে একবার মাত্র সামান্য কিছু মুখে দেন, বাকি সময় এভাবেই শুয়ে থাকেন। ভয়ে জলও খান না, পাছে শৌচালয়ে যেতে হয়। স্বামীকে হ্যাচর পচর করে খোপে উঠতে দেখে ব্রহ্মময়ী ফিসফিস করলেন, ভুবনের একটা খবর পেলুম জানো। কৃষ্ণসুন্দর অবসন্ন কণ্ঠে বললেন, কি খবর? সেই রাঙা মাসিমার ছেলে, যাকে তুমি গোপনে চিঠি পাঠিয়েছিলে, তিনিই ভুবনকে নিয়ে গেছেন। ভেতরে ক্ষতবিক্ষত হতে হতে কৃষ্ণসুন্দর তাকালেন স্ত্রীর দিকে। মানে, তুমি কি করে জানলে? দ্বারকা ভুবনকে নিয়ে গিয়েছে? ব্রহ্মময়ী আঙুল তুলে ইশারা করলেন একটু দূরের এক খোপের দিকে। অন্ধকারে কৃষ্ণসুন্দর কিছুই বুঝতে পারলেন না ব্রহ্মময়ী কাকে দেখাচ্ছেন। মানদা বলল, দুঃখিলাল ওকে বলেছে। মানদাকে? দুঃখিলালই বাকে? কৃষ্ণসুন্দর বললেন, তলপেটের যন্ত্রণাটা তার ক্রমশই বাড়ছিল, কিন্তু তিনি প্রাণপণ স্বাভাবিক থাকার চেষ্টা করছিলেন। ব্রহ্মময়ী বললেন, দুঃখিলাল দীপুর একজন দারোয়ান। ওর হাত দিয়ে তোতারাম তোমার চিঠি পাঠিয়েছিল দ্বারকাকে। মানদা লাইনের মেয়ে। দুঃখিলালের কাছে রোজ রাতে যেত। জাহাজে ওঠার আগের রাতে দুঃখিলাল মানদাকে বলেছে, দ্বারকাবাবু শহরও নেই, কিন্তু তার স্ত্রী চিঠি পেয়ে নবকিশোর দত্তকে চিঠি পাঠিয়েছিলেন, তিনি যেন এক্ষুনি ভুবনমণিকে আর অপালোপাকে পাঠিয়ে দেন। ব্রহ্মময়ী এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন। দীপুই দিন যাপনের আগে লাইনে নামা এসব কিছুই জানতেন না, কিন্তু এখন সব বোঝেন। কৃষ্ণসুন্দর এই অন্ধকার স্যাঁতস্যাঁতে কুঠরিতেও যেন আশার আলো দেখতে পেলেন। তার মানে কি দ্বারকার কাছে অপালোপাও পৌঁছে গিয়েছে? সেটাই তো বুঝতে পারছি না গো, তবে মনে হচ্ছে ওরাও গিয়েছে। ব্রহ্মময়ী বলেন, হে ঈশ্বর! কৃষ্ণসুন্দরের মুহূর্তের মধ্যে বিস্মৃত হলেন একটু আগের প্রচন্ড লাঞ্ছনার কথাটা। ম্লান চোখ দুটো চিকচিক করে উঠল তার। বললেন, তা যদি হয়, এ যে সংবাদ আর কিছু হয় না কৃষ্ণা। দ্বারকার বাড়িতে ভুবন আর মেয়ে দুটো পৌঁছতে পারলে ওদের জীবন বর্তে যাবে। মানদা নামক দেহজীবনী মহিলাটি ব্রহ্মময়ীকে যে সংবাদ দিয়েছিল তা নির্ভুল, কিন্তু সেই সংবাদ থেকে চট্টোপাধ্যায় দম্পতি আশার সমুদ্রে ভেসে যে উপসংহারে উপনীত হলেন তা আংশিক সত্য। দ্বারকার বাড়িতে পৌঁছেছে শুধুমাত্র ভুবনমণি। অপলা তখনও স্বামীর ভালোবাসার অত্যাচারে সুস্থ হতে পারেনি, আর লোপামুদ্রা রয়েছে দত্তবাড়িরই অন্দরমহলে ধাত্রীমার কাছে। অন্তরালে যে নাটকটি সংঘটিত হয়েছে তা সংক্ষিপ্ত হলেও বেশ কৌতূহল উদ্দীপক। যেদিন সকালে ধনঞ্জয় পণ্ডিতের কথায় লোপামুদ্রাকে দত্তবাড়িতে নিয়ে যাওয়া হলো, সেদিন সকালে নবকিশোর দত্ত চিঠিটা পেয়েছিলেন। তখন তিনি নিজের মথুর সেন গার্ডেন লেনের গদিতে, তার বাসভবনের সঙ্গে লাগোয়া এই গদি, এটাই তার ব্যবসার মূল কেন্দ্রবিন্দু। দিনের গরিষ্ঠ ভাগ সময় তিনি এখানে থাকেন, দেখাশোনা করেন। দুপুরের পর মধ্যাহ্নভোজ সেরে নিজের জুড়ি গাড়িতে চেপে বেরিয়ে যান। কোনোদিন যান নবাবের নাচমহলে গজল শুনতে, কোনোদিন যান মতির কাছে, আবার কোনোদিন চলে যান মেছুয়া বাজারের ডিপোতে। আর যেদিন কিছুতেই মন লাগে না, গিয়ে পৌঁছান পেয়ারাওয়ালার কাছে। পেয়ারাওয়ালা বামুন ঘরের বিধবা, 2-3 হাত ঘুরে এসে পড়েছিল চিতপুর। গান শুনতে গিয়ে সেখান থেকে নবকিশোর দত্ত তাকে তুলে নিয়ে এসেছিলেন। বাধা রয়েছে আজ তা 5 বছর হলো। তার বয়স 22-23। গাত্রবর্ণ ময়লা হলেও বেশ আঁটোসাঁটো গরম। নাকটা টিয়া পাখির মতো লম্বা। সেই নাকে সে প্রতিদিন নতুন নতুন নাক ছাই পড়ে। কথায় কথায় হাসে, আর হাসতে হাসতে গড়িয়ে পড়ে।
নবকিশোর তার কাছে গিয়ে যে বিশেষ মনের আরাম পায় তা নয়। মেয়েটা মতির মতো বুদ্ধিমতী তো নয়, বোকাসক্য বললেও কম বলা হয়। নিরেট গাধার মতো তার মস্তিষ্ক, গানের গলাও ভালো নয়। তার উপর প্রতিদিন তার হাজার বায়না, কানের ঝুমকো, হাতের বাউটি, কোমরের বিছা, বায়না লেগেই থাকে। নবকিশোর যতটা পারেন সেই দাবি দাবাও মেটান। তার একটা কারণ আছে, বাড়ির তিনটে স্ত্রী, গোটা জীবনে অগণিত উপপত্নী পেরিয়ে তিনি প্রৌঢ়ত্বে চলে এসেছেন, কিন্তু পেয়ারাওয়ালার মতো নির্বরোধী শয্যা সঙ্গিনী কাউকে পাননি। পেয়ারাওয়ালা তার সঙ্গিনীদের মধ্যে একমাত্র যে অপরিসীম ব্যথা সহ্য করতে পারে। নবকিশোরের আবার ওই এক শখ, প্রতিক্রিয়ার সময় সঙ্গিনী যন্ত্রণায় চিৎকার করবে, ছটফট করবে, তাই দেখে তিনি কেমন এক পরিধীয় সুখ পান। স্বামীই তার অত্যাচারের চিৎকার করে, কিন্তু পরের দিন থেকে আতঙ্কে সহজ হতে পারে না। কিন্তু পেয়ারাওয়ালা তেমন নয়। তার পাকা বেলের মতো স্তনে আর কলা গাছের মতো উরুতে জ্বলন্ত কাঠকয়লা চেপে ধরে ধরে চামড়াগুলো সাদা কালো হয়ে গেছে, কিন্তু তবু মেয়েটা প্রতিবারই স্বেচ্ছায় ধরা দেয় তার কাছে। নবকিশোর দু একবার জিজ্ঞেস করেছে, হ্যাঁ রে পেয়ারা, তোর ব্যথা লাগে না? পেয়ারাওয়ালা খিলখিল করে হেসে উঠেছিল, লাগবে না কেন বাবু, খুবই লাগে। তবে পরের দিন যে আবার নিজে থেকেই শুয়ে পড়ি, আমি যে দাঁতে দাঁত চেপে সহ্য করি, জানি সহ্য করলেই মিলবে শীতে হার, হি হি। সেদিন সকাল থেকে বাড়িতে নতুন বউয়ের ওই দশা, ধনঞ্জয় পণ্ডিতের নানা আদেশ, সব মিলিয়ে নবকিশোরের কিছু উন্মাদনা ছিল। ভেবেই রেখেছিলেন দুপুরে খাওয়া দাওয়া সেরে রওনা দেবেন পেয়ারার কাছে, রাতটা ওর কাছেই কাটাবেন। সেই মতো তাড়াতাড়ি কাজ গোটাচ্ছিলেন। মেটিয়াবুরুজ থেকে বুলবুল মিয়া নতুন অর্ডার নিয়ে এসেছে, সেগুলো বুঝে নিচ্ছিলেন। তার বিপরীতে বসেছিল প্রশান্ত বসু বলে এক ছোকরা। সে মোক্তার, দক্ষিণের দিকে কোনো এক গ্রামে তার আদি বাড়ি। বছরখানেক হলো কলকাতা শহরে এসে ব্যবসা ফিরে বসেছে। সঙ্গে এক বড় মোক্তারের কাছে শিক্ষানবিশ করছে। তার চোখ দুটো খয়েরি রঙের, কুতকুতে, দেখলেই বোঝা যাচ্ছে সে অতি ধুরন্ধর ছেলে। নবকিশোর দত্তের কাজের ফাঁকে ফাঁকে সে বলে চলেছিল, বুঝলেন কিনা দত্তমশাই, বন্যার মতো বেনো জল ঢুকছে ওখানে, যে যেমন ভাবে পারছে। এই সময় ঢুকে পড়তে পারলে আপনার আর চিন্তা নেই। কিন্তু এও তো সেই যেচে সাহেবের শত্রুর করা, সাহেবদের বিরুদ্ধেই তো কংগ্রেস হচ্ছে নাকি? নবকিশোর বললেন, তোমাকে তো বলেইছি সাহেবদের চটালে আমার পেট চলবে না। নবাব যদি আমার মা হয়, তারা আমার বাপ। প্রশান্ত হাঁ হাঁ করে উঠল, আরে আপনি আগে পুরোটা শুনুন দত্তমশাই। কংগ্রেস কার মাথা থেকে বেরিয়েছে জানেন? হিউম বলে একজন সাহেবের, খোদ বড়লাটের এতে সাই রয়েছে। নবকিশোর বিস্মিত হয়ে হিসেবের খাতা থেকে মুখ তুললেন, কেন? সাহেবদের বিরুদ্ধে মিটিং মিছিল হবে, আর তারাই সায় দিচ্ছে? এ কি রকম উলটপুরাণ হলো? প্রশান্ত বলল, উলটপুরাণ কিছুই নয়, এ হলো বড়লাট ডাফরিনের চাল। সিপাহী বিদ্রোহ থেকে তারা শিক্ষে নিয়েছে। আবার যদি দুম করে কখনো দেশের সাধারণ মানুষ খেপে ওঠে, তাতে যেন শিক্ষিত অভিজাত সম্প্রদায় সরকারকেই সমর্থন করে। সেজন্য আগে ভাগে এইটা সব করা। ওসব ছাড়ুন, আমরা হলাম আদার ব্যাপারী। জাহাজ কখন ছাড়বে তা নিয়ে আমাদের কাজ কি? আপনাকে আমি কথা বলে দিয়েছি, সমাজের মান্যগণ্য মহলে ঢোকাবো। আমি সেই কথাই বলতে এসেছি। সেখানে ঢোকার জন্য এখন সবচেয়ে সহজ রাস্তা হলো কংগ্রেসে নাম লেখানো। এই তো ডিসেম্বরে ওদের প্রথম অধিবেশন বোম্বাই শহরে। কলকাতা থেকে সব নামি দামি লোকেরা যাবেন। আপনাকেও তো যেতে হবে নাকি? নবকিশোর বললেন, কিন্তু তুমি যে বলে ভারত সভা থেকে শুরু করে ব্রাহ্ম সমাজের সবাই সেখানে ঢুকেছে, তারা কি আমাকে নেবে? প্রশান্ত এইবার চোখ টিপল, তারা নিল কিনা তাতে আপনার ভারী বয়েই গেল। তাদের বাপকে ধরেছি আপনাকে নেওয়ার জন্য, আর সেই কথা বলতেই দিনে দুপুরে ছুটে আসছে আপনার গদিতে। যদি একটু ভালো খরচাপাতি করতে পারেন, তবে এবারে বোম্বাই সভায় একজন সম্ভ্রান্ত অতিথি হিসেবে ডাক পাবেন। আনন্দে নবকিশোরের চোখ দুটো চকচক করে উঠল। বললেন, কিভাবে? ওই যে হিউম সাহেব, যিনি কংগ্রেসের আসল মাথা, তিনি হলেন পাখি পাগল। দিনরাত পাখি নিয়ে পড়ে থাকেন, বইও লিখেছেন। হিমালয় থেকে সিংহল সব জায়গায় চষে বেরিয়েছেন পাখি খুঁজতে। বিরল পাখি, তিনি কোনো কিছুর বিনিময়ে হাতছাড়া করবেন না। প্রশান্ত আবার চোখ টিপল, বুঝতে পারছেন কি বলছি? নবকিশোর সঙ্গে সঙ্গে বললেন, পারছি। তেমন পাখি আমি অনেক যোগান দিয়েছি নবাবের মঞ্জিলে। এমন এমন চিড়িয়া পাঠিয়েছি যা সারা দুনিয়া হয়তো মেরে কেটে পাঁচটা আছে। এই তো, তেমন কিছু ভেট দেন। আপনার কংগ্রেস ঢোকা পাকা। প্রশান্ত বলল, তবে হ্যাঁ, একটা কথা সাবধান করে দিই, বেরাম্মদের তেলও যেমন মারবেন না, তেমনই রাগাবেনও না। বলা যায় না, হিউম সাহেব চাইলে কলকাঠি নেড়ে পেছন থেকে তার আপনাকে বাঁশ দিলে। বুঝেছেন কি না? খুব বুঝেছেন নবকিশোর। লম্বা ঘাড় নাড়তে যাচ্ছিলেন, আর ঠিক সেই সময়
গদির দারোয়ান এসে একটা লম্বা সেলাম ঠোকে চিঠিটা দিয়ে গেল। হালকা আকাশি রঙের শক্ত কাগজে মোড়া সাধারণ লেফাফা, কিন্তু পত্র প্রেরকের নাম ঠিকানা দেখে তিনি সোজা হয়ে বসেছিলেন। কোনো কথা না বলে দ্রুত হাতে ছিঁড়ে ফেলেছে লেফাফাটা। মাত্র এক পাতা সংক্ষিপ্ত পত্র, কিন্তু তা পড়তে পড়তে তার রক্তচাপ হু হু করে বাড়তে শুরু করেছিল। দরদর করে ঘাম দেখা দিয়েছিল গলায়। তাকে হাতে হাতে সাহায্য করছিল গণেশ। কর্তার এমন হঠাৎ অসুস্থতায় সে ঘাবড়ে যায়। দ্রুত ঘোলের শরবত নিয়ে আসে। কি হয়েছে কর্তা? শরীর খারাপ লাগছে? বধূ ডাক্তারের বাড়ি পালকি পাঠাবো? গণেশ জিজ্ঞেস করেছিল। নবকিশোর ঘামতে ঘামতে মাথা নাড়লেন, তারপর ঢকঢক করে খেয়ে নিলেন পুরো শরবতটা। প্রশান্ত বসুও বলল, কি হয়েছে? অমন করছেন কেন? নবকিশোর একটু দম নিয়ে বললেন, ব্রাহ্মদের নেতা দ্বারকানাথ গাঙ্গুলির নাম শুনেছ? কেশব সেন তার মেয়ের কম বয়সে কুচবিহারের রাজার সঙ্গে বিয়ে দিতে যে রেড়ে করে উঠেছিল, তা শুনবো না? ব্রাহ্ম সমাজ নয়, তিনি হলেন সাধারণ ব্রাহ্ম সমাজের নেতা। কেশব সেনের সঙ্গে ঝামেলা করে উনি শিবনাথ শাস্ত্রী, উমেশ দত্ত এরা নতুন দল গড়েছেন। খুব দাপুটে। প্রশান্ত বলল, ওই হলো। নবকিশোর বললেন, সে আমায় চিঠি পাঠিয়েছে। আমি নাকি তার আত্মীয়দের আমার ডিপোয় আটকে রেখেছি। এখন মুক্তি না দিলে নাকি তার সব কাগজে ফাঁস করে দেবে। বলেন কি? প্রশান্ত বিস্ময় গাড়ি থেকে পড়ে যায় আর কি। আপনি দ্বারকা গাঙ্গুলির বাড়ির মেয়েদের আটকে রেখেছেন? এ কি সাংঘাতিক কাণ্ড! শিগগির তাদের ছেড়ে দিন। এই ভুলটি করবেন না। আহ, আমি কি জেনে বুঝে ভুল করেছি? কাতর কণ্ঠে বললেন নবকিশোর। আর কাঠিরা কূপ থেকে কাদের ধরে আনি তা আমি কি জানি? এখনো তো বুঝতে পারছি না তারা কারা। যদি একদিনে জাহাজে উঠে পড়ে তবেই তো সিদ্ধির। হাজার চাইলেও ফেরত আনতে পারবো না। ওদেশের খামার মালিকরা কিছুতেই ছাড়বে না। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্রী যে তারই চতুর্থ পত্নী এবং কৃষ্ণসুন্দরের যে দ্বারকানাথের সম্পর্কে ভাই হন, তা বের করতে গণেশের একবেলা সময় লাগলো। কিন্তু তা জেনে নবকিশোরের মুখ শুকিয়ে গেল। গত কয়েক বছর ধরে তিনি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন সমাজের অভিজাত শিক্ষিত মহলে প্রবেশের। তার জন্য এই প্রশান্ত বসুর মতো লোকেদের পিছনে মুড়ি মুড়কির মতো পয়সা ঢালতে দ্বিধা করছেন না। নিয়ম করে উপস্থিত থাকতেন শিক্ষিত মহলের নানা সভায়। হ্যাঁ, তেমন কলকে পাচ্ছেন না ঠিকই, কিন্তু অর্থের উৎকোচে শিগগিরই তিনি নিজের সম্মান আদায় করে নেবেন এমনই ভাব রেখেছেন। কিন্তু এমন সন্ধিক্ষণে এই ঘটনা জানাজানি হলে তার ভয়ঙ্কর প্রভাব পড়বে। তিনি যে একজন ব্রাহ্মকন্যার ধর্ম নষ্ট করেছে, সেই সংবাদ ছড়িয়ে পড়লে একদিকে যেমন গোড়া সনাতন মহল রেগে উঠবে, অন্যদিকে বলপূর্বক বিবাহ ও বন্দিত্বের জন্য খেপে উঠবে শিক্ষিত ব্রাহ্ম সমাজ। আর অপালার এই শারীরিক অবস্থার ছিচিৎকার পড়ে যাবে চারিদিকে। বলাই বাহুল্য, সেদিন তার আর পেয়ারাবালার কাছে যাওয়া হলো না। বিমর্ষ হয়ে বসে রইলেন গদিতেই, আর থেকে থেকে দোষারোপ করতে লাগলেন গণেশকে। তোর জন্যই এত বড় ফ্যাসাদে পড়লুম। আমি প্রথমেই বলেছিলাম যে ব্যবসার জিনিসকে ঘরে ঢোকাবো না, তুই শুনলি না। ওদিকে পণ্ডিত মশাইও 4 সদাগর আউড়ে রাজি করালেন। এখন খাড়ার কোপ আমার উপরই পড়বে। গণেশ উত্তর করল না। মুনিবের গালাগালি হজম করাটাও তার কাজের মধ্যেই পড়ে। সে সংবাদ পাঠিয়ে পরের দিন প্রত্যুষে ডেকে আনলো ধনঞ্জয় বাক্যবাগীশকে। ধনঞ্জয় পণ্ডিত চতুশ্রেষ্ঠ লোক বলে তার ডাইনে বামে এবং পেছনে একজোড়া চোখ কান আছে। ধুরন্ধরটার শেষ কথা তিনি। কোনো কিছুতেই তার চোখ এড়িয়ে যান না। ধনবান খদ্দেরদের পুত্রবান করার ব্যবসা চালালেও দেশের কোথায় কি হচ্ছে সমস্ত সংবাদ থাকে তার নখদর্পণে, এবং নবকিশোরকে সাহস জোগালেন তিনি। পত্রটি ভালো করে পড়ে বললেন, এই চিঠিতে দ্বারকানাথ নিজে তো স্বাক্ষর করেনি, করেছেন অন্য একজন। দ্বারকানাথ করবেনই বা কি করে? তিনি তো এখন আসামে ঘুরছেন। সঞ্জীবনী কাগজের তো ফি হপ্তায় সেখানকার কুলিদের দুর্দশা নিয়ে তার লেখা বেরোচ্ছে। আজ সকালেও পড়েছে। আমার মনে হয় দ্বারকানাথ নিজে ব্যাপারটা এখনো জানেন না। তার হয়ে এখন যিনি দেখভাল করছেন তিনিই চিঠিটা পাঠিয়েছেন। তাহলে কি করব আমি? নবকিশোর দ্বিধান্বিত স্বরে বললেন, 3টে মাঝ মানুষকেই পাঠিয়ে দেবো? ধনঞ্জয় বাক্যবাগী এবার বিস্মিত হয়ে বললেন, আপনি আপনার অগ্নিসাক্ষী করে বিয়ে করা পত্নীকে অন্যের গিয়ে পাঠিয়ে দেবেন? এ তো বড় আশ্চর্যের কথা বললেন দত্তমশাই। যাকে এত পরিকল্পনা করে আপনার পুত্রলাভের জন্য নিয়ে এলাম, তাকেই আপনি সামান্য এক পত্রাঘাতে ত্যাগ করতে চাইছেন? না না, ঠিক তা নয়, দ্রুত বললেন নবকিশোর। আসলে আপনাকে কি যে বলি, আমি এখন ব্রাহ্মদের সঙ্গে বিবাদে জড়াতে চাইছি না। ধনঞ্জয় পণ্ডিত বললেন, বিবাদে জড়ানোর প্রশ্ন উঠছে কোথা থেকে? এই যে গণেশ আপনার পেছনে পেছনে সবসময় মজুর থাকে, সে তো আগে কাজ করতো শামুকপোতার চৌধুরী বাড়িতে। চৌধুরীদের মেজ তরফ তো আপনাকে গণেশের মতো কর্মঠ ও বুদ্ধিমান ভৃত্য উপহার দিয়েছিলেন। তাদের সঙ্গে তো আপনার এখন মুখ দেখা দেখিয়ে নেই। তাহলে কি আপনি গণেশকেও তাড়িয়ে দেবেন? নবকিশোর দত্ত অকৃত্রিম বিস্ময়ে তাকিয়ে রইলেন। তিনি যত ধনঞ্জয় পণ্ডিতের সংসর্গে আসছেন,
যতই আশ্চর্য হয়ে যাচ্ছেন। শামুকপোথার চৌধুরী বাড়ির থেকে গণেশ এসেছিল প্রায় ১ দশক হয়ে গেল। শামুকপোথার জমিদার বাড়ির মেজপুত্র হরেকৃষ্ণ আর নবকিশোরের তখন গলায় গলায় ভাব। প্রায়ই দুজনের মধ্যে লেগে থাকতো উপহার পাঠানোর প্রতিযোগিতা, অধিকাংশই তুচ্ছ উপলক্ষে। তেমনই একবার মূল্যবান রেশম মৃষ্টান্ন সুন্দরী দাসী সমেত এসে হাজির হয়েছিল গণেশ। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। যে কারণে নবকিশোরের সঙ্গে হরেকৃষ্ণর সম্পর্ক ছিন্ন হয়েছে তা অত্যন্ত গোপন। কিন্তু সেই প্রাগৈতিহাসিক সংবাদে এই উপবৃত্তধারী ব্রাহ্মণ কি করে জানলেন? ইনি কি হরেকৃষ্ণকেও পুত্রবান হতে সাহায্য করেছিলেন? পর মুহূর্তে নবকিশোরের মনে হলো, না না, তা কি করে সম্ভব? হরেকৃষ্ণ তো সেই সময় 2 পুত্রের জনক ছিলেন। কি যেন নাম ছিল তার সেই সুন্দরী পত্নী, লাবণ্যপ্রভা না কি যেন, সার্থক নাম্নী রমণী। তার লাবণ্যর চটকে যুবক নবকিশোরের মাথায় এমনই ঘুরে গিয়েছিল যে রাতের অন্ধকারে বন্ধু পত্নীকে বিছানায় টানতে চেয়েছিলেন। যদিও উদ্দেশ্য সফল হয়নি। পতিব্রতা লাবণ্যপ্রভা চিৎকার করে সব পণ্ড করে দিয়েছিল। ক্ষণিকের দুর্বলতা হলে যা হয়, কিন্তু ওতেই বন্ধু বিচ্ছেদ। হরেকৃষ্ণ পরের দিন সকালে একরকম তাড়িয়ে দিয়েছিলেন তাকে। নবকিশোর ধনঞ্জয় পণ্ডিতকে কিছু জিজ্ঞাসা করলেন না। শামুকপোথার নামই যেন তিনি শুনতে পাননি। এইভাবে বললেন, কিছু বলেন পণ্ডিত মশাই, বাড়ির চাকর আর ঘরের বউ এক হলো? বিলক্ষণ। ধনঞ্জয় পণ্ডিত নাসানন্দে একটি নস্য চালিয়ে বললেন, ভৃত্য আর ভার্যা দুটোই তো এসেছে ভৃ ধাতু থেকে। দুটোকেই খাওয়া পড়া দিয়ে ভরণ করতে হয়। ভৃত্য করবে খেতে শস্য উৎপাদন আর বাইরে শ্রমদান, আর ভার্যা করবে সন্তান উৎপাদন আর ঘরের ভেতরে শ্রমদান। দুজনেরই অবশ্য কর্তব্য গৃহস্বামীর পদসেবা। ভৃত্যকে দান করা হয় ব্যবহৃত জীর্ণ পোশাক, আর স্ত্রীকে আহার আনতে দেওয়া হয় উচ্ছিষ্ট। ভুক্তে বাচ্চিং সং বৈভ দদাত। এ আমার কথা নয় ভায়া, বীর্যসূত্রেই রয়েছে। নবকিশোর এবার চুপ করে রইলেন। ধনঞ্জয় পণ্ডিত আবার বললেন, পত্রের ভাষা ভালো করে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন, যিনি লিখেছেন তিনি আদৌ দ্বারকানাথের আত্মীয়দের চেনেন না। তাই লিখেছেন, আমার আত্মীয়াকে সত্বর আমার বাসভবনে প্রেরণ করিয়া বাধিত করিবেন। দত্তমশাই, আপনি আপনার চতুর্থ পত্নী ও তার ভগ্নীকে পাঠাবেন না। ওরা ভবিষ্যতে স্বর্ণডিম্ব প্রসবিনী। আপনি বরং ওই পিসিমা মেয়েটিকে পাঠিয়ে দিন। দ্বারকার এসে পৌঁছতে এখনো বেশ কিছু দেরি আছে। ততদিনে বিষয়টা ধামাচাপা পড়ে যাবে। সেই মতো কাজ হয়েছিল। যেদিন কৃষ্ণসুন্দরের সপরিবারে জাহাজে ওঠাতে নবকিশোর গিয়ে সুকৌশলে ভুবনমণিকে আটকেছিলেন। তারপর সযত্নে গিয়ে পৌঁছে দিয়েছিলেন দ্বারকানাথের গৃহে। বঞ্চিতের মেরে ফেলার ভয় দেখে চুপ করিয়ে রেখেছিলেন ভুবনমণির মুখ। তারপরে কৃষ্ণসুন্দরের সপত্নী সমুদ্রযাত্রা ও অপলার স্বামী সহযোগে শয্যাশয়ী হয়ে পড়া। বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। এরপর কি হবে অপলার সাথে সেটা জানার জন্য কিন্তু খুব উদ্গ্রীব তোমরা, স্বাভাবিকই, যে কৃষ্ণ সুন্দরের সাথেই বা কি হবে, কিন্তু সবার আগে অপলার সাথে কি হবে আমরা তাই খুব তাড়াতাড়ি আবার নিয়ে আসছি পরবর্তী অংশ। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।